ইব্রাহিম ত্রাওরে আফ্রিকার দেশ বুর্কিনা ফাসোর প্রেসিডেন্ট, মাত্র 34 বছর বয়স। এরই মধ্যে কাঁপিয়ে দিয়েছেন গোটা আফ্রিকা। আফ্রিকার তরুণদের কাছে তিনি আইডল, ইউরোপ তথা পশ্চিমাদের চক্ষুশূল। গত সপ্তাহ দুয়েক আগে IMF, বিশ্বব্যাংক ও পশ্চিমাদের শাসকের বিরুদ্ধে ভণ্ডামি নিয়ে দীর্ঘ এক ভাষণ দেন তিনি। ভাষণের কথা আফ্রিকা তথা বিশ্বের পশ্চিমা পীড়িত দেশের জন্য তুলে ধরা হলো পুরো বক্তৃতার অনুবাদে। জাতি হিসেবে এমন সময় আসে যখন চুপ থাকার মানে বিশ্বাসঘাতকতা, যখন ক্রমাগত বাধ্য থাকাটা আত্মহত্যারই সামিল, আর যে হাত আপনাকে গলা টিপে ধরেছে সেই হাতের কাছে মাথা নত করাটা কূটনীতি থাকে না, তা হয় স্রেফ আত্মসমর্পণ। আমার নাম ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে। পেশাদার কূটনীতিকদের মতো আমার কথায় তেমন মসৃণতা নেই। আমার গায়ে মাখা নেই বহুজাতিক কোম্পানির উঁচু মহলের সুগন্ধি। আমি ওয়াশিংটনে প্রশিক্ষণ নেইনি, জেনেভাতেও গড়ে ওঠিনি। আমি কথা বলছি সেই যুদ্ধক্ষেত্র থেকে যেখানে আমার মানুষের রক্ত ঝরছে, এবং এই মাটি তার সাক্ষী। আমি কথা বলছি এমন এক জাতির পক্ষে যাদের দীর্ঘকাল ধরে দাদন ব্যবসায়ীর জালে বন্দির মতো ব্যবহার করা হয়েছে। বা IMF-এর সঙ্গে কথা বলছি কম্পিত হতে নয়, বরং শতাব্দীর পর শতাব্দী আফ্রিকার যন্ত্রণা এবং আফ্রিকার জাগরণের গভীরে প্রথিত এক কণ্ঠস্বরের। দীর্ঘকাল ধরে IMF নিজেদেরকে অসুস্থ জাতিগুলোর জন্য অর্থনৈতিক ব্যবস্থাপত্র দানকারী এক দয়ালু চিকিৎসক হিসেবে জাহির করে এসেছে। কিন্তু আমরা যা শিখেছি, যা ভোগ করেছি, তা হলো আপনার ঔষধ প্রায়শই রোগীকে মেরে ফেলে। আপনাদের ঋণ হাসি মুখে নিয়ে আসে, কিন্তু সেগুলো চুক্তিতে মোড়ানো বিষাক্ত তীর। আপনারা স্থিতিশীলতার কথা বলেন, কিন্তু সেগুলো চুক্তিতে মোড়ানো বিষাক্ত তীর। আপনারা স্থিতিশীলতার কথা বলেন, কিন্তু উপহার দেন শ্বাসরোধ। আপনারা সংস্কারের কথা বলেন, কিন্তু তা আপনারা প্রকৃতি বোঝান তা হলো বিদেশি গবেষণাগারে তৈরি মডেলের প্রতি আনুগত্য, যা আফ্রিকার মাটির জন্য কখনোই তৈরি হয়নি। কিন্তু আমরা আপনার পরীক্ষাগার নই, আমরা আপনার পরীক্ষার নিয়ন্ত্রণ গিনিপিগ নই, আমরা আপনার অর্থনৈতিক দাবা খেলার গুটি নই। বুর্কিনা ফাসো গোটা আফ্রিকা জেগে উঠেছে, আর আমরা যখন জেগে উঠি তখন শ্বাস নেওয়ার জন্য অনুমতি চাই না। আপনারা জানেন, আমি ঋণ বাতিলের কারণে আকুতি মিনতি করতে আসিনি, আমি ত্রাণ ভিক্ষা করতেও আসিনি। আমি আপনাদের বলতে এসেছি তাই যা কোনো আফ্রিকান নেতা যথেষ্ট উচ্চস্বরে বলার সাহস করেনি। আমরা আর এমন অর্থনৈতিক নীতি মেনে নেব না যা আমাদের জনগণকে ভিখারিতে পরিণত করে। যখন আমাদের সোনা পশ্চিমা দেশগুলোর ভোল্টে বন্দি থাকে, তখন আমরা এমন শর্তাবলীর তালে নাচি না যা আমাদের সরকারি পরিষেবা, আমাদের কৃষকদের শেষ করে দেয় এবং আমাদের যুবকদের নির্বাসনে যেতে বাধ্য করে। আমরা আর এটা মেনে নেই না যে সুশাসন মানে হাসি মুখের পরামর্শকদের সাথে আমাদের জাতীয় সম্পদ বিদেশি সংস্থাগুলোর হাতে তুলে দেয়া। তাই আজ আমরা একটি নতুন আলাপ শুরু করছি, ঋণদাতা ও ঋণগ্রহীতার মধ্যে নয়, বরং সমকক্ষদের মধ্যে, জাতিগুলোর মধ্যে, জাতিগুলোর সত্য ও মিথ্যার মধ্যে। আর এটা কোনো প্রেস বিজ্ঞপ্তি নয়, এটা হিসাব চোকানোর সময়, এবং এটা এখনই শুরু হচ্ছে। এই ঋণের শেকল থেকে আধুনিক দাসত্বের এক রূপ। আসুন আমরা স্পষ্টভাবে কথা বলি, কোনো সুভাষণ ছাড়াই, কূটনীতিদের ভদ্র মিথ্যাচার ছাড়াই। যে ঋণ আপনারা আফ্রিকাকে দিচ্ছেন তা উন্নয়নের কোনো হাতিয়ার নয়, এটি সমৃদ্ধির কোনো সেতু নয়, এটি একটি শেকল, এটি আধুনিকতার দাসত্ব যা স্যুট ও স্প্রেডশিটের আড়ালে ছদ্মবেশ ধারণ করছে। আপনারা এটাকে কাঠামোগত সমন্বয় বলেন, আমরা বলি কাঠামোগত শাস্তি। আপনারা এটাকে আর্থিক শৃঙ্খলা বলেন, আমরা এটাকে প্রজন্মের পর প্রজন্মের হতাশা হিসেবে অনুভব করি। আপনারা এটাকে অংশীদারিত্ব হিসেবে প্রস্তাব করেন, কিন্তু যখন একজন অংশীদার লাভবান হয়, অন্যজন রক্ত ঝরায়, তখন তা অংশীদারিত্ব থাকে না, তা হয় লুণ্ঠন। আমাকে প্রশ্ন করতে দিন, সোনায়, ইউরেনিয়াম, কোবাল্ট ও উর্বর জমিতে সমৃদ্ধ একটি জাতি কিভাবে দরিদ্র হতে পারে? যে মহাদেশে বিশ্বের শিল্পকে সচল রাখে, সে কিভাবে নিজের সন্তানদের খাওয়াতে পারে না? আমাকে বলা হয় এটা অব্যবস্থাপনা, দুর্নীতি, অদক্ষতা। আফ্রিকার ক্ষত আছে, কিন্তু সেই ক্ষতগুলোর অধিকাংশই তৈরি করেছে তারাই যাদের হাত ছিল সুদের ব্যান্ডেজ মোড়ানো। আমি আপনাদের বলি, এই ঋণ বাস্তব জীবনে কেমন দেখাবে, কেমন দেখায় তা বোঝা যায় আপনাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে নয়, বরং আমাদের রাস্তায়। এটি এমন যে শিশুরা মোমবাতির আলোয় পড়াশোনা করছে, কারণ জাতির বিদ্যুৎ গ্রিড বেসরকারীকরণ করা হয়েছিল এবং তা অচল হয়ে গেছে।
বিদেশি বিনিয়োগকারীদের কাছে অনেক কিছু বিক্রি করা হয়েছিল, তারা এখন এমন দাম চায় যা আমাদের জনগণ দিতে পারে না। এটি এমন যে হাসপাতালের মতো দেখায়, যেখানে বেড সব ভাঙা, অ্যান্টিবায়োটিক নেই, মায়েরা সন্তান প্রসবের সময় মারা যাচ্ছেন। কারণ আপনাদের এই শর্ত ছিল, আপনাদের সাহায্যের জন্য আমাদের জনস্বাস্থ্য খাতে ব্যয় কমাতে হবে। এটি হাতে ডিগ্রি থাকা সত্ত্বেও লাখ লাখ আফ্রিকান স্নাতকোত্তর ভবিষ্যৎহীনতার মতো দেখায়, কারণ কর্মসংস্থান সৃষ্টিকারী খাতগুলোর আউটসোর্স করা হয়েছে, বিক্রি করে দেওয়া হয়েছে, অথবা উদারীকরণ নীতির অধীনে ধসে পড়েছে। সবচেয়ে খারাপ হলো, এটি ভেঙে পড়া মর্যাদার মতো দেখতে দেখায়। দেখুন, আপনারা যে ঋণ বা পাওনা পরিশোধের পরিকল্পনা করেন তা কোনো অর্থনৈতিক সূত্র নয়, সেগুলো মৃত্যুর পরোয়ানা। আপনারা আমাদের $50 কোটি ঋণ দেন এবং কয়েক দশক ধরে সুদ নির্ধারণ ফি, মুদ্রা নিয়ন্ত্রণ এবং বেসরকারীকরণের ধারার মাধ্যমে $200 কোটি ফেরত চান, যা জাতীয় সম্পদ কেড়ে নেয়। আমাকে বলুন, এর নৈতিক যৌক্তিকতা কী? আপনারা বলেন চুক্তিগুলো স্বেচ্ছায় স্বাক্ষরিত হয়েছিল, কিন্তু আমাকে প্রশ্ন করতে দিন, যখন রোগীর রক্তক্ষরণ হচ্ছে এবং ওষুধ নিয়ে কেবল আপনি মূল্য তালিকা ও শর্তসমূহ নিয়ে দাঁড়িয়ে আছেন, তখন কি তা সম্মতি হয়? যখন বন্দুক আপনার মাথার দিকে নয়, বরং আপনার পেছনে থাকা অনাহারী শিশুর দিকে তাক করা থাকে, তখন কি তা পছন্দ হয়? কি বলবেন? আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মহোদয়গণ, এটা সম্মত নয়, এটা অর্থনৈতিক জবরদস্তি, এটা উন্নয়ন নয়, এটা আধিপত্য, এটা বিশ্বায়ন নয়, এটা আর্থিক দড়িতে বাঁধা নব্য ঔপনিবেশিকতা। এবং আমরা আফ্রিকার নতুন প্রজন্মের নেতৃত্বে আর এই অন্ধ নই। আমাদের শ্রমের তৈরি টেবিল থেকে ঝরে পড়া টুকরো রুটির জন্য আমরা আর কৃতজ্ঞ নই। দক্ষতার নামে আমাদের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া নীতিগুলোর জন্য হাততালি দেওয়া আমাদের শেষ। আমরা আর আমাদের সার্বভৌমত্বকে এমন ঋণের বিনিময়ে বিক্রি করব না, যা শুধু পরামর্শকদের হাতে হারিয়ে যায় এবং পরে আমাদের নাতি নাতনিদের জন্য ঋণ হয়ে ফিরে আসে। আমাকে আরও স্পষ্ট করে বলতে দিন, আফ্রিকা আপনার কাছে ঋণী নয়, আপনি আফ্রিকার কাছে ঋণী। উপনিবেশিকে বুটের চাপে স্পৃষ্ট করে নিয়ে যাওয়া শোনার জন্য আপনি আমাদের কাছে ঋণী। আপনার স্মার্টফোনগুলোকে শক্তি যোগান খনিজ পদার্থের জন্য আপনি আমার কাছে ঋণী। অথচ আমাদের গ্রামগুলো অন্ধকারে ডুবে থাকে। আমাদের নীরব রক্তক্ষরণের সময় আপনার প্রাসাদগুলো ঝলমল করেও তোলার জন্য আপনি আমাদের কাছে ঋণী। তবুও এত কিছুর পরও আমরা করুণা চাইছি না, আমরা ন্যায় বিচার চাইছি। প্রকৃত ন্যায় বিচার শুরু হয় শোষণমূলক ঋণ কাঠামোর অবসানের মধ্য দিয়ে। ন্যায় বিচার মানে আফ্রিকান জাতিগুলোকে নিরীক্ষা করার অনুমতি দাও। আমরা ঋণ কত, কোথা থেকে এসেছে এবং কারা এর প্রকৃত সুবিধাভোগী যাচাই করতে পারবে। ন্যায় বিচার মানে আমাদের নিজেদের আর্থিক ভবিষ্যৎ তৈরির মর্যাদা দেওয়া, গ্রাহক হিসেবে নয় বরং সমকক্ষ হিসেবে। আর যদি এই বার্তা অস্বস্তিকর মনে হয় তবে ভালো, কারণ আরামদায়ক পরিস্থিতি থাকা মানুষ সুদের সংকীর্ণ নামার সময় এসেছে। পুতুল নাচের সাজানো বুলি বুঝিয়ে দেয় কিভাবে IMF আফ্রিকার সার্বভৌমত্বকে দুর্বল করে। আজ আফ্রিকায় সার্বভৌমত্বের কথা বলা মানে একটি স্থগিত স্বপ্নের কথা বলা, যা পতাকা আর জাতীয় সঙ্গীতের এক মহাদেশ। হ্যাঁ, তবে প্রকৃত স্বাধীনতা এখানে প্রশ্নের মুখে ঝুলছে। আমরা স্বাধীন বলি, কিন্তু স্বায়ত্ত শাসন ছাড়া স্বাধীনতা এক বিভ্রম। আত্মনিয়ন্ত্রণ থেকে পরাধীনতার মধ্যকার সেই সীমারেখা ঝাপসা করার ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রার তহবিলের চেয়ে খুব কম প্রতিষ্ঠানই বেশি কাজ করছে। আপনারা আমাদের শাসন করেন না, তবু আপনারাই আমাদের বাজেট তৈরি করেন। আপনারা আমাদের নির্বাচনে ভোট দেন না, তবুও আপনাদের অনুমোদন নির্ধারণ করে আমাদের অর্থনীতির ধসে পড়বে নাকি শ্বাস নেবে। আপনারা নিরপেক্ষতা দাবি করেন, তবুও আপনাদের প্রভাবের কালেই আমাদের প্রণীত আইনগুলো মিশে আছে। আমরা যে নেতাদের নিয়োগ করি তাদের এবং আমাদের নিজস্ব আকাঙ্ক্ষার সীমাতেও এর প্রভাব আছে। এটি অবশ্য অর্থহীন সাহায্য নয়, এটি রাজনৈতিক কূটকৌশল। আপনারা বোমা নিয়ে আসেন না, আসেন ব্রিফকেস আর নীল নকশা নিয়ে। কিন্তু ক্ষতি
প্রায়শই একই রকম হয়। আপনাদের প্রযুক্তিগত ভাষার পেছনে লুকিয়ে থাকে একটি নীরব অস্ত্র, তার নাম শর্তাবলী। এটি বিনিময়ের সাথে শুরু হয়। তারা বলে ভর্তুকি কমান, আপনাদের বাজার উদার করুন, মুদ্রার অবমূল্যায়ন করুন। তারা বলে এগুলি কেবল সুপারিশ, কিন্তু যখন প্রত্যাখ্যানের মূল্য নিশ্চিত ক্ষুধার্ত থাকা, তখন আপনার সুপারিশগুলো কিসের? যখন পরবর্তী ঋণ এবং পরবর্তী শ্বাস প্রশ্বাস আনুগত্যের উপর নির্ভর করে, তখন প্রস্তাবগুলো কিসের? আসুন এমন ভান না করে যে আপনারা আমাদের অভ্যন্তরীণ সব বিষয়গুলো বুঝে গেছেন। আমাদের বলা হয়েছিল যে কাঠামোগত সমন্বয় দক্ষতা তৈরি করবেন, পরিবর্তে এটি নির্ভরতা তৈরি করছে। আমাদের বলা হয়েছিল যে কৃচ্ছতার দুর্নীতি দূর করবে, পরিবর্তে এটি আমাকে দূরে ঠেলেছে। আমাদের বলা হয়েছিল যে মুক্ত বাজার আমাদের উপরে উঠাবে, পরিবর্তে এটি আমাদের সম্পদের উপরে তুলে বিদেশে পাচার করে নিয়েছে। এবং যখন আমাদের জনগণ প্রতিবাদ করে, তখন তারা ক্রোধ, ক্ষুধায় এবং অপূর্ণ চাহিদার যন্ত্রণায় জেগে ওঠে। তখন আপনারা দায়িত্ব নেন না, আপনারা পিছিয়ে যান। দাবি করেন আপনারা কেবল দর্শক, কিন্তু ইতিহাস দেখছে আপনারা ধোয়া তুলসী পাতা নন। যন্ত্রণা থেকে গানা থেকে জাম্বিয়া, সেনেগাল থেকে কেনিয়া আমরা একই ঘটনা ঘটতে দেখেছি। পানি পর্যন্ত বেসরকারীকরণ করতে নেতাদের বাধ্য করা হয়েছে শুধুমাত্র বিদেশি কোম্পানিগুলোর জন্য, যাতে তারা দাম বাড়িয়ে পানিকে সাধারণ মানুষের নাগালের বাইরে নিয়ে যেতে পারে। সস্তা আমদানির মাধ্যমে কৃষকদের দুর্বল করা হয়েছে, যা স্থানীয় শিল্পকে ধ্বংস করেছে। মন্ত্রীদের বাজেট ভারসাম্য রক্ষার জন্য স্কুলের খরচ কমাতে বলা হয়, সেখানে বিদেশি ঋণ পরিশোধ বাড়তে থাকে। যদি আমরা প্রতিরোধ করার সাহস করি, যদি আমরা আপনাদের মডেলগুলোকে প্রশ্ন করি, তখন আপনাদের প্রেসক্রিপশন প্রত্যাখ্যান করি, তাহলে আমরা কেবল কালো তালিকাবদ্ধ হই। আমাদের ক্রেডিট রেটিং কমানো হয়, আমাদের মুদ্রার উপর আক্রমণ হয়, আমাদের নেতাদের আন্তর্জাতিক মিডিয়াতে উগ্রবাদী, অস্থির বা জনতুষ্টিবাদী হিসেবে অপবাদ দেওয়া হয়। কিন্তু একটি দেশকে তার জনগণকে খাওয়ানো এবং ঋণ থেকে সে কখনোই উপকৃত হয়নি, সেই ঋণের কিস্তি পরিশোধের মধ্যে একটি বেছে নিতে বাধ্য করার চেয়ে বেশি উগ্রবাদী আর কি হতে পারে? এমন একটি সমাজে যেখানে তরুণদের কোনো ভবিষ্যৎ নেই, কোনো চাকরি নেই এবং রাজনীতির উপর কোনো আস্থা নেই, তার চেয়ে আর কি বেশি অস্থির হতে পারে? কারণ জাতি তার জনগণের জবাবদিহিতার কারণ আগে ব্যাংকগুলোর কাছে জবাবদিহি করে। আসুন আমরা সৎ হই। আপনাদের প্রভাব প্রায়শই আমাদের স্বপ্নের উপর এক ভেটো হয়ে দাঁড়িয়ে আছে। আপনারা আফ্রিকার নীতির অলিখিত গভর্নর হয়ে গেছেন, তবুও আমরা জেগে উঠেছি। এই মহাদেশ জুড়ে এক নতুন বাতাস বইছে। আমরা নিজেদের শাসন করার অধিকার এবং নিজস্ব মূল্যবোধ দ্বারা জনগণের জন্য আমাদের ভাষাকে পুনরুদ্ধার করছি। আমরা আর এমন ঋণ নেব না যা ধনীদের কর দিতে বলার আগে আমাদের অপরিহার্য পরিষেবাগুলো কাটছাঁট করতে বাধ্য করে। আমরা আর এমন পরামর্শকদের সহ্য করব না যারা আমাদের জাতীয় কৌশলগুলো তৈরি করে অথচ আমাদের অধ্যাপকেরা বেতন পান না। আমরা আর এমন প্রতিষ্ঠানের কাছে মাথা নত করব না যারা নাগরিকদের কাছে নয়, বরং শেয়ার হোল্ডারদের কাছে জবাবদিহি করে। IMF এর প্রতি আমি স্পষ্ট শান্তভাবে বলছি, আমরা সার্বভৌম থাকব, এমনকি যদি এর অর্থ হয় আপনাদের ঋণ প্রত্যাখ্যান করা, তারপরও আমরা সার্বভৌম থাকব। এমনকি যদি এর অর্থ হয় ধীর প্রবৃদ্ধি, কিন্তু তা আমাদের নিজস্ব। এমনকি যদি এর অর্থ হয় আপাতত কষ্ট, কিন্তু দীর্ঘমেয়াদে স্বাধীনতা। আফ্রিকা আর পণ্ডিতদের দরকার নেই, তার অংশীদার প্রয়োজন। আর যদি আপনারা আমাদের সাথে সমানভাবে চলতে না পারেন, তাহলে সরে দাঁড়ান, কারণ আমরা এগিয়ে যাচ্ছি। এবার এগুলোর সুতোটা কেটে দেওয়া হচ্ছে। আমরা এমন একটি ব্যবস্থার জন্ম নিয়েছি যা আমরা তৈরি করিনি। সাম্রাজ্যবাদিতার আগুন তৈরি করে একটি বৈশ্বিক ব্যবস্থা যা সম্পদ লুণ্ঠনের জন্য চুক্তি, আইন ও প্রাতিষ্ঠানিকতা দান করে, যা আজও আমাদের শাসন করে চলছে। যখন উপনিবেশবাদীরা চলে গেছিল, তখন তারা ন্যায্যতা রেখে যায়নি, তারা এমন কাঠামো রেখে গিয়েছিল যা ক্ষমতাকে নয়, বরং শোষণকে প্রতিষ্ঠা করার জন্যই তৈরি।
আপনারা দেখুন, সমস্যা শুধু আইএমএফের নয়, পুরো কাঠামো, বাণিজ্য, অর্থ, ঋণ, বৈশ্বিক ক্ষমতা, সেই সমস্ত নিয়ম যা আফ্রিকাকে নিচে রাখার জন্য তৈরি করা হয়েছে। এটি ঈশ্বর দ্বারা নয়, প্রকৃতি দ্বারা নয়, বরং মানুষ দ্বারা তৈরি। আমাকে একটি সহজ প্রশ্ন করতে দিন, কেন আমরা বিশ্বের 60% আবাদযোগ্য ভূমির মহাদেশ হয়েও এখনও খাদ্য নিরাপত্তায় ভুগি? এখনও আমাদের খাদ্য নেই, কেন আমরা খাদ্য আমদানি করি? কেন আমরা যারা সোনা, হীরা, তেল, লিথিয়ামের উপর বসে আছি, আমাদের বিদেশি সাহায্যের প্রয়োজন হয়? কারণ আপনাদের খেলাটা কখনোই ন্যায্য ছিল না। আমাদের কাঁচামালের রপ্তানিকারক করা হয়েছিল, শিল্পের নির্মাতা নয়। বৈশ্বিক অর্থনীতিতে আমাদের পাঠ দেওয়া হয়েছিল একটি বিয়োগান্ত নাটকের অভিনেতাদের মতো। আপনারা উৎপাদন করেন, তারা প্রক্রিয়াজাত করে। আপনারা আহরণ করেন, তারা উৎপাদন করে। আপনারা ঋণ নেন, তারা ঋণ দেয়। প্রতিবার যখন আমরা চিত্রনাট্য বদলের চেষ্টা করি, তখনই শাস্তি নেমে আসে। ক্রেডিট, ট্রেডিং এজেন্সি সহ বহুজাতিক লবিস্ট প্রতিষ্ঠানগুলো নিষেধাজ্ঞার হুমকি দেয়। প্রযুক্তি জায়ান্টরা বিনিয়োগ প্রত্যাহার করে। মিডিয়া আমাদের অস্থির বলে আখ্যা দেয়। একটি মহাদেশ যখন 140 কোটি মানুষ জলবায়ু সবচেয়ে কম অবদান রাখে, অথচ সবচেয়ে বেশি ভোগে, সেই বিশ্বের চেয়ে আর কি বেশি অস্থির হতে পারে? কোকো চাষ এবং কৃষকরা যারা বিশ্বের মিষ্টির চাহিদা পূরণ করে, তারা চকলেট কিনতে পারে না। এর চেয়ে বেশি আর কি অযৌক্তিক হতে পারে? যেসব দেশ একসময় উপনিবেশ স্থাপনকারী ছিল, তারা এখন আমাদের সুশাসন সম্পর্কে জ্ঞান দিচ্ছে, অথচ আফ্রিকার অভিজাতরা চুরি করা সম্পদ তাদের ব্যাংকগুলোতে নিশ্চিত আশ্রয় পাচ্ছে। এর চেয়ে বড় আর কি অন্যায় হতে পারে? তবুও তারা এই ব্যবস্থাকে মেধাভিত্তিক শাসন বলে। তারা আরও কঠোর পরিশ্রম করা বলে, আরও স্বচ্ছ হও। তারা বলে বিনিয়োগ আকর্ষণ করো, কিন্তু তারা যা বলে না তা হলো স্কোরবোর্ড শুরু থেকেই কারচুপি করা ছিল, নিয়মগুলো কখনোই নিরপেক্ষ ছিল না, এবং রেফারিরা এবং WTO, বিশ্বব্যাংক, IMF সেই একই দলের সেবা করে যারা সবসময় জিতে এসেছে। একটি উদাহরণ দেই, যখন আমরা ভর্তুকি দিয়ে স্থানীয় কৃষকদের সহায়তা করার চেষ্টা করি, তখন আমাদের বলা হয় এটি বাজারকে নষ্ট করে। অথচ যুক্তরাষ্ট্র, ইউরোপ প্রতি বছর তাদের নিজেদের কৃষকদের জন্য শত শত বিলিয়ন খরচ করে এবং এটাকে তারা সুরক্ষা বলে। যখন আমরা কর্মসংস্থান তৈরির জন্য রাষ্ট্রীয় শিল্প গড়তে চেষ্টা করি, তখন আমাদের বলা হয় এটি অদক্ষ ব্যবস্থা। অথচ তাদের সবচেয়ে ধনী কর্পোরেশনগুলো রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত উদ্ভাবনে নামা থেকে, যুদ্ধের চুক্তি থেকে, সরাসরি গবেষণা থেকে জন্ম নিয়েছে। যখন আমরা শোষণমূলক খনিজ চুক্তি নিয়ে আপত্তি জানাই, তখন তারা বলে আমরা ব্যবসার প্রতি বিরূপ। কিন্তু $100 মূল্যের সম্পদ আহরণ করে মাত্র $3 মূল্যের স্কুল তৈরি রেখে যাওয়া কি আরও ধীরপতা নয়? আফ্রিকা সহানুভূতি চাইছে না, আমরা ন্যায্যতা দাবি করছি। করুণা নয়, ন্যায় বিচার, ভিক্ষা নয়, সমান অবস্থান। আমরা পৃথিবীর সবচেয়ে নবীন মহাদেশ, তবুও বৈশ্বিক অর্থনীতি আমাদের এমনভাবে দেখে যেন আমাদের কাছে শ্রম আর ভূমি ছাড়া আর কিছুই দেওয়ার নেই। কিন্তু আমাদের মূল্য আমাদের মাটির নিচে যা আছে তাতে নয়, তা আছে আমাদের মানুষের মধ্যে। তারা বলেছিল সিস্টেম কাজ করে, আমরা বলি কার জন্য? এখন সময় হয়েছে আমাদের বাদ দিয়ে লেখা নিয়মগুলো মেনে চলা বন্ধ করার জন্য, সেগুলোকে আমাদের নিজেদের মতো করে নতুন করে লেখার। আমরা সেতু পোড়াতে চাই না, আমরা এমন সেতু দিয়ে হাঁটব না যা কেবল আরও কঠিন সেকুলের দিকে নিয়ে যায়। তাই পরিষ্কারভাবে শুনুন, আমরা ভাঙা নই, এই ব্যবস্থাটিই ভাঙা। এবং যদি এটি স্বেচ্ছার পরিবর্তিত না হয়, তাহলে আমরা সানকারা, নমরুমা, লুম্বুবা এবং আমাদের সন্তানেরা তা করবে। কারণ আমরা এতদূর কেবল টিকে থাকার জন্য আসিনি, আমরা এসেছি সমৃদ্ধির জন্য।
আমরা তা করার জন্য আর অনুমতির অপেক্ষা করব না। আত্মনির্ভরশীলতার মাধ্যমে নতুন সার্বভৌমত্ব অর্জন করব। এখন যেহেতু আমরা অন্যায়ের কথা বলছি, আসুন পুনর্জন্মের কথা বলি। আফ্রিকাকে অন্তর্ভুক্তির জন্য ভিক্ষা করতে হবে না। আফ্রিকার কোনো ত্রাণকর্তা, কোনো বক্তৃতা, কোনো শর্তের প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন একটি নতুন পথ যা আমাদের নিজেদের হাতে তৈরি হবে, আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি দ্বারা পরিচালিত হবে এবং আমাদের নিজস্ব মূল্যবোধে পতিত থাকবে। আত্মনির্ভরশীলতা বিচ্ছিন্নতা নয়, এটি অহংকার নয়, এটি মর্যাদার পুনরুদ্ধার, নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত। এমনকি যখন আমাদের পায়ের নিচে মাটি কাঁপে, তখনও আমি স্পষ্ট করে বলতে চাই, আমরা অংশীদারিত্ব প্রত্যাখ্যান করছি না, তবে আমরা এর শর্তাবলী নতুন করে লিখতে চাই। দীর্ঘদিন ধরে আমরা এর অংশীদারিত্ব মানে ছিল নির্ভরতা, এর অর্থ ছিল অনুদান এবং ঋণের জন্য অপেক্ষা করা। যখন আমাদের জনগণ অনাহারে ভুগছিল এবং আমাদের তরুণরা সাগর পাড়ি দিচ্ছিল, তখনকার কথা এটি। অংশীদারিত্ব নয়, বন্ধুত্বপূর্ণ হামিতে মোড়ানো দাসত্ব। তাই আমাদের ভিন্নভাবে গড়ে তুলতে হবে। আর এটা শুরু হচ্ছে 5টি নীতি দিয়ে। প্রথমত, আগে খাওয়ার ব্যবস্থা করা। কোনো জাতি প্রকৃত সার্বভৌমত্ব নয় যদি সে তার জনগণকে খাওয়াতে না পারে। যখন অন্য দেশের খরা আমাদের রুটির দাম নির্ধারণ করে, তখন আমরা স্বাধীনতার কথা কিভাবে বলতে পারি? আমাদের কৃষিতে বিনিয়োগ করতে হবে। এটা বেঁচে থাকার হাতিয়ার হিসেবে নয়, বরং শক্তির দম্ভ হিসেবে। কৃষি বীজের সার্বভৌমত্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত সমবায় কৃষি থেকে কৃষি প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত আফ্রিকাকে টিকে থাকার অবস্থা থেকে প্রাচুর্যের দিকে উঠতে হবে। প্রতিটি গ্রামকে খাদ্য সুরক্ষার দুর্গ হতে হবে, আর জাতিকে শিক্ষিত মুক্ত করার নির্মাতা হতে হবে প্রতিটি কৃষককে। উপনিবেশবাদ সবচেয়ে বিপজ্জনক যে অস্ত্রটি রেখে গিয়েছিল তা বন্দুক ছিল না, সেটি ছিল সিলেবাস বা পাঠ্যক্রম। এটি এমন একটি পাঠ্যক্রম যা আমাদের বিদেশি রাজাদের সম্পর্কে শেখায়, কিন্তু আমাদের নিজেদের বীরদের সম্পর্কে কিচ্ছু বলে না। যা বিদেশি দার্শনিকদের প্রশংসা করে কিন্তু আফ্রিকার বিজ্ঞান, উদ্ভাবন ও জ্ঞানকে উপেক্ষা করে। আমাদের অবশ্যই শিক্ষা ব্যবস্থা নতুন করে গড়তে হবে। এমন শিশুদের গড়ে তোলার জন্য কাজ করতে হবে যারা তাদের মূল্য জানে, যারা উদ্দেশ্য নিয়ে কিছু তৈরি করে, যারা গর্বের সাথে উদ্ভাবন করে। আসুন আমরা ফসলের পাশাপাশি কোডিং শিখি। আমাদের স্কুলগুলো স্বাধীনতার পরীক্ষাগার হোক। আমাদের শুধু পরীক্ষার পাশ করার জন্য না, বরং ভবিষ্যৎ গঠনের জন্য শিক্ষা দিতে হবে। কাঁচামাল আফ্রিকা থেকে চলে যায় আর তৈরি পণ্য হয়ে 10 গুণ বেশি হয়ে ফিরে আসে। এভাবেই এই দস্যুরা বাণিজ্যের মুখোশ পড়ে আসে আমাদের স্থানীয়ভাবে প্রক্রিয়াজাত করতে। উৎপাদন করতে হবে এবং উদ্ভাবন করতে হবে। শুধু খনির মালিক হওয়াই যথেষ্ট নয়, আমাদের শোধন, প্যাকেজিং এবং মুনাফা অর্জনের উপায়গুলোর মালিক হতে হবে। আমাদের আফ্রিকান ব্যবসাগুলোকে সমর্থন করতে হবে, আমাদের নবীন শিল্পগুলোকে রক্ষা করতে হবে এবং আমাদের প্রতি আসক্তি বন্ধ করতে হবে। এভাবেই আমাদের কর্মসংস্থান তৈরি করব। এভাবেই আমরা আমাদের সীমান্তের মধ্যে সম্পদ ধরে রাখব। পৃথিবী আফ্রিকায় আসুক, শুধু নেওয়ার জন্য নয়, বরং কেনার জন্য। একটি খণ্ড বিখণ্ড আফ্রিকা হলো একটি দুর্বল আফ্রিকা। আমরা 54টি বিচ্ছিন্ন কণ্ঠস্বর নিয়ে বিশ্বের সাথে কী আলোচনা করতে পারি? আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক ও প্রযুক্তিগতভাবে একীভূত হতে হবে। আসুন আমরা এমন রেলপথ তৈরি করি যা লেগোসকে ডারের সাথে সংযুক্ত করবে। ডেটা সেন্টার তৈরি করি যা আমাদের জ্ঞানকে রক্ষা করে এবং প্রতিরক্ষা জোট গঠন করি যা আমাদের শান্তিকে সুরক্ষা দেয়। ইকোয়াস সাদেক এবং আফ্রিকানীয় নয়, তাদের কূটনীতির ক্লাব থেকে সম্মিলিত জাতিপুঞ্জে পরিণত হতে হবে। কোনো একক আফ্রিকান জাতি নিজে দাঁড়াতে পারে না, কিন্তু যুদ্ধবদ্ধ হলে আমরা আসলেই এক দৈত্য। পঞ্চমত, আমাদের জনগণের উপর আস্থা রাখুন। প্রায়শই আমাদের নেতারা স্থানীয় জ্ঞানের চেয়ে বিদেশি পরামর্শকদের উপর বেশি ভরসা করেন। তারা হাজার হাজার মাইল পাড়ি দিয়ে এমন প্রশ্ন করেন
যার উত্তর তাদের নিজস্ব জনগোষ্ঠীর ইতিমধ্যে দিয়ে রেখেছে। সমাধান এখানেই আছে, আমাদের তরুণদের হাতে, আমাদের নারীদের হাতে, আমাদের প্রবীণদের হাতে। আসুন আমরা স্থানীয় উদ্ভাবনে অর্থায়ন করে, আসুন আমরা গ্রামের কণ্ঠস্বরকে প্রশস্ত করি, আসুন আমরা বিশ্বাস করি যে দুগুর মেকানিক এবং কিগালির কোড প্যারিসের যে কোনো পরামর্শকদের মতোই প্রতিভাবান। আমাদের নিজস্ব জনগণকে ভবিষ্যতের নেতৃত্ব দেওয়ার জন্য আস্থায় না আনা পর্যন্ত আমরা পরাধীন হব না। আমার ভাই ও বোনেরা, আমরা পশ্চিমের কোনো প্রতিরূপ তৈরি করছি না, আমরা আফ্রিকা তৈরি করছি। আমাদের আফ্রিকা, আমরা অন্যদের পুরনো স্বপ্নের পেছনে ছুটছি না, আমরা এমন একটি নতুন স্বপ্ন দেখার সাহস করছি। আত্মনির্ভরশীলতার অর্থ হতে পারে যেখানে হোঁচট খাবো, হয়তো এর অর্থ আমরা ভুল করব, কিন্তু সেই ভুলগুলো হবে আমাদেরই, সেগুলোর মধ্য দিয়েই আমরা উঠে দাঁড়াতে শিখব। কোনো ত্রাণকর্তা আসছে না, ত্রাণকর্তা ইতিমধ্যে এখানেই আমাদের হাতে, আমাদের হৃদয়ে, আমাদের ঐক্যে। আসুন আমরা অপেক্ষা করা বন্ধ করে, আসুন আমরা দোষারোপ করা বন্ধ করে, আসুন আমরা শুরু করি। কাল নয়, পরবর্তী সম্মেলনের পরও না, তবে শুধু বক্তৃতা দিয়ে আফ্রিকা জেগে উঠবে না, এটি জেগে উঠবে মাটি লাগা হাতে, কালি লাগা হাতে, বইয়ে এবং ইস্পাতে লেগে থাকা কারখানায়। আসুন আমরা যা সবসময় আমাদের ছিল তা ফিরিয়ে নেই, যুদ্ধের মধ্যে নয়, ইচ্ছাশক্তির মধ্যে, যে ঘৃণার মাধ্যমে, আরোগ্যের মাধ্যমে, ভিক্ষা করে নয়, বরং নির্মাণের মাধ্যমে। এটি আত্মনির্ভরশীলতার ভোর। আমরা কখনোই সেকেলের দিকে ফিরে যাব না, কারণ আমার কাছে জনগণের ম্যান্ডেট আছে। আপনারা ক্ষমতাহীন নন আমার প্রিয় জনগণ, তরুণ ও বৃদ্ধ, শহর ও গ্রামের শিক্ষিত অশিক্ষিত সবাই আপনারা ক্ষমতাহীন নন। আপনাদের বিশ্বাস করানো হয়েছে যে ক্ষমতা কেবল শুট পড়া মানুষদের হাতে থাকে, যাই সাইক্লোফোনের পেছনে থাকে। বিশ্বাস করানো হয়েছে যে ভবিষ্যৎ তাদের দ্বারা নির্ধারিত হয় যারা বহু দূরে উচ্চ দালানে বাস করে থাকে। অথচ আপনাদের জীবন নিয়ে সিদ্ধান্ত এমন বদ্ধ কক্ষে নেওয়া হয় যেখানে আপনাদের কষ্টের কোনো জানালা নেই। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, প্রকৃত ক্ষমতার উপর থেকে শুরু হয় না, শুরু হয় নিচে থেকে, আপনাদের কাছে থেকে শুরু হয়। যে কৃষক আগে ওঠে, যে মা নিজের আগে খাওয়ায়, যে সৎ মানুষ ক্ষুধার্ত থাকলেও চুরি করতে অস্বীকার করে, যে মেয়েটি প্রতিদিন 5 মাইল হেঁটে পড়তে যায়। রাস্তার বিক্রেতা, মেকানিকের, নার্স, দর্জি, শিক্ষক ও জলবাহক আপনারাই, ভিত্তি আপনারাই, আফ্রিকার প্রাণ স্পন্দন। কিন্তু এখানে একটা ট্র্যাজেডি আছে। আপনাদের শেখানো হয়েছে অপেক্ষা করতে এই আশায় যে পরিবর্তন অন্য কারোর কাছ থেকে আসবে। যখন আপনাদের কাছে রুটির টুকরো ছোঁড়া হয় তখন হাততালি দিতে হয়, কর্তৃপক্ষের উপর প্রশ্ন করতে ভয় পেতে হয়, এমনকি সেই কর্তৃপক্ষ আপনাদের রক্ষা করতে ব্যর্থ হলেও। এই মানসিকতার অবসান ঘটাতে হবে। আমাদের এই অদৃশ্য দেয়াল ভেঙে ফেলতে হবে, যে দেয়াল নেতাদের থেকে, জনগণকে, অভিজাতদের থেকে, প্রতিদিনের নায়কদের আলাদা করে। সেই দেয়ালকে ভাঙতে হবে, কারণ প্রকৃত নেতৃত্ব শাসন করে না, সেবা করে। আর জবরদস্তি, জবাবদিহি ছাড়া সেবা উদ্দেশ্য স্বৈরাচার। কেননা এই ব্যবস্থা আপনাকে ক্ষমতাহীন দেখতে পছন্দ করে। আমরা আজ যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোকে চ্যালেঞ্জ করছি, বিশ্বব্যাংক, IMF, তারা শুধু সরকারগুলোকে নিয়ন্ত্রণ করতে চায় না, তারা আপনার নীরবতার উপর নির্ভর করে। যখন আপনি প্রতিরোধে খুব ক্লান্ত, যখন বেঁচে থাকার চিন্তায় আপনি এতই বিক্ষিপ্ত থাকেন যে সংগঠিত হতে পারে না, তখন আপনাকে শেখানো হয় যে রাজনীতি নোংরা এবং আপনার উদ্বেগের বিষয় নয়। তখনই তারা শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু এটা বুঝুন, প্রতিটি মূল্য বৃদ্ধি, প্রতিটি ব্যর্থ হাসপাতাল, প্রতিটি ভূমি দখল, এগুলো রাজনৈতিক সিদ্ধান্ত এবং যুক্ত না হয়ে, প্রশ্ন না করে আমরা নিজেরাই নিজেদের নিপীড়নে জড়িত হয়ে পড়ি। তবে একবার জনগণ জেগে উঠলে পরিস্থিতি পাল্টে যাবে।
তরুণরা একবার নীরব থাকতে অস্বীকার করলে, একবার মায়েরা ক্ষমতার সামনে সত্য বললে, প্রবীণরা তাদের কণ্ঠের শক্তি মনে করালে, শুধু আইএমএফ নয়, কোনো স্বৈরা শাসক, কোনো পাপেট শাসকও আর টিকতে পারবে না। এর শুরু হতে পারে প্রতিবাদ থেকে, অংশগ্রহণের দিকে। বিপ্লব সবসময় জ্বলন্ত বিস্ফোরণ নয়, কখনো কখনো এটি শান্ত হয়। এটি ঘটে কখন একজন তরুণ ভোটার হিসেবে নাম নিবন্ধন করে, যখন একজন তরুণ ভোটার হিসেবে নাম নিবন্ধন করে, যখন একজন নারী ঘুষ দিতে অস্বীকার করে, যখন প্রতিবেশীরা সরকারের জন্য অপেক্ষা না করে একটি ভাঙা রাস্তা ঠিক করার জন্য একত্রিত হয়। এটি কেবল প্রতিরোধ করার জন্য নয়, পুনর্নির্মাণের জন্য আমাদের ম্যান্ডেট, এবং এটি করার জন্য আমাদের 5টি পবিত্র অধিকার পুনরুদ্ধার করতে হবে। প্রশ্ন করার অধিকার, জিজ্ঞাসা করার অধিকার, জিজ্ঞাসা করুন কেন, জিজ্ঞাসা করুন কিভাবে, স্পষ্ট দাবি করুন। গ্রামের প্রধানই হোক বা প্রেসিডেন্ট, কর্তৃপক্ষকে অবশ্যই আপনাদের কাছে জবাবদিহি করতে হবে। সংগঠিত হওয়ার অধিকার, হাতে হাত মেলান, ইউনিয়ন তৈরি করুন, সমবায় গঠন করুন। ব্যক্তি হিসেবে নয়, বরং একটি ঐক্যবদ্ধ কণ্ঠস্বর হিসেবে দাঁড়ান। তথ্য জানার অধিকার, জানুন কে আপনার জমি দখল করে আছে এবং আপনার কর কোথায় যায়। জ্ঞানী শক্তি, এবং এটি আপনাদের অধিকার প্রত্যাখ্যান করার অধিকার। অন্যায় প্রত্যাখ্যান করুন, কারসাজি প্রত্যাখ্যান করুন, খুঁটি হতে অস্বীকার করুন। প্রতিরোধী আপনাদের পবিত্র উত্তর অধিকার। স্বপ্ন দেখার অধিকার, শুধু পোলানোর নয়, পরিবর্তনের স্বপ্ন দেখুন। আপনারা সন্তানের যে আফ্রিকার যোগ্য, সেই আফ্রিকার ছবি আঁকুন। এবং আজ লড়াই নয়, হ্যাঁ, নেতৃত্ব গুরুত্বপূর্ণ। দুর্নীতি অবশ্যই হবে, কিন্তু একটি ন্যায়পরায়ণ আফ্রিকা কেবল রাজনৈতিক ইচ্ছাশক্তির উপর ভিত্তি করে গড়ে উঠতে পারে না। এর জন্য প্রয়োজন একটি জাগ্রত জনগোষ্ঠী। যারা আপোষ করতে রাজি নয়, এমন এক জনগোষ্ঠী যারা আর ভয় দ্বারা শাসিত হবে না, বরং বিশ্বাস দ্বারা পরিচালিত হবে। আপনারা দর্শক নন, আপনারা নতুন আফ্রিকার সহস্থপতি। প্রতিটি কাজ গুরুত্বপূর্ণ, প্রতিটি কণ্ঠস্বর মূল্যবান, প্রতিটি ঢেউ, প্রতিটি এক একটি তরঙ্গে পরিণত হয়। আফ্রিকার তরুণদের বলছি, আপনার ভবিষ্যৎ নেতা নন। আপনার আজকের আগুন অনুমতির জন্য অপেক্ষা করবেন না, তহবিলের জন্য অপেক্ষা করবেন না, আরও বৃদ্ধ, জ্ঞানী বা ধনী হওয়ার জন্য অপেক্ষা করবেন না। এখনই শুরু করুন, এখনই কথা বলুন, এখনই সংগঠিত হন, এখনই তৈরি করুন। কারণ যদি আপনারা নিজেদের নিয়তি গড়ে তুলতে না পারেন, তাহলে অন্যরা বিক্রি করে দেবে। প্রবীণদের বলছি, আপনাদের প্রজ্ঞার প্রয়োজন, আপনাদের নীরবতা নয়। আপনারা শাসন ব্যবস্থার উত্থান পতন দেখেছেন। আপনারা কষ্ট, বিশ্বাসঘাতকতা এবং আশার মুখোমুখি হয়েছেন। এখন সময় এসেছে তরুণদের পথ দেখানোর। নৈরাশ্য দিয়ে নয়, সাহসের সাথে। মায়েরা, আপনার সন্তানরাই প্রতিটি বিপ্লবের মেরুদণ্ড। আপনাদের বাহুতে জাতি গড়ে ওঠে, বিশ্বকে আপনাদের দুর্বল বলতে দেবে না। আপনারাই ন্যায় বিচার প্রহরী। আফ্রিকার প্রতিটি শ্রোতার প্রতি বলছি, এটি কেবল ইব্রাহিম ট্রাওরের একার লড়াই নয়, এটা আমাদের সম্মিলিত ম্যান্ডেট। সত্য দাবি করার, ভয়কে প্রত্যাখ্যান করার এবং একটি মহাদেশ গড়ে তোলার, যা অবশেষে তার জনগণের মর্যাদাকে সম্মান জানায়। ক্ষমতা এমন কিছু নয় যা দেওয়া হয়, এটা এমন কিছু যা অনুভব করতে হয়। আর আজ আপনাদের উপলব্ধি করতে হবে যে আপনারা ক্ষমতাহীন নন। আমার প্রিয় আফ্রিকার পুত্র ও কন্যারা, এক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝছেন যে আমরা বন্দুকের যুদ্ধ চাই না। আমরা আছি আখ্যানের নিয়ন্ত্রণে ও ভয়ের যুদ্ধে। যে প্রতিষ্ঠানগুলো আমাদের শেকলবদ্ধ করে রেখেছে, যাদের আইএমএফ, বিশ্বব্যাংক বলা হয়, অথবা সেই নীরব অভিজাত শ্রেণী যারা কখনো মুখ দেখায় না, তারা আমাদের সেনাবাহিনী। তারা ভয় পায় না, তারা
ভয় পায় আমাদের জনগণকে। কারণ একটি জাগ্রত আফ্রিকা এক বিপজ্জনক জিনিস, যেখানে যে খেলা তারা কয়েক দশক ধরে এত ভালোভাবে খেলে এসেছে। তারা বিশ্বকে বলেছিল যে আফ্রিকাই সমস্যা, আমরা দুর্নীতিগ্রস্ত, আমরা শাসন করতে অক্ষম, আমরা নির্ভরশীল, আদম এবং সর্বদা সাহায্যের প্রয়োজন হয় আমাদের। তারা এতবার এই মিথ্যাগুলো বলেছিল যে আমরা নিজেরাই সেগুলো বিশ্বাস করতে শুরু করেছিলাম। তাই আমরা ভিক্ষা করি, আমরা ঋণ নিই, আমরা মাথা নত করি। কিন্তু এমনটা করতে গিয়ে আমরা ভুলে গিয়েছিলাম আমরা আফ্রিকা সভ্যতার আঁতুড়ঘর। এখানে আমাদের আকাশের নিচে প্রথম তারাদের পাঠ করা হয়েছিল। ভুলে গিয়েছিলাম আমাদের পূর্বপুরুষরাই বিশ্বকে শিখিয়েছিল ওষুধ, জ্যোতির্বিজ্ঞান, কৃষি, আধ্যাত্মিকতা সম্পর্কে। আমরা ভুলে গিয়েছিলাম যে আইএমএফ আমরা আগে টিমভুক্ত ছিলাম, উপনিবেশিক সাহায্য। আমার আগে এমন দেশ ছিল যেখানে বিশ্ববিদ্যালয়, সেনাবাহিনী, বাণিজ্য পথ এবং শাসন ব্যবস্থা ছিল, যা ছিল পুরো মহাদেশ জুড়ে। আমরা দরিদ্র ছিলাম না, আমাদের দরিদ্র করা হয়েছিল। তারা সবচেয়ে বেশি কি ভয় পায় আপনাদের একটা সত্য বলি, এমন সত্য যা তারা কোনো আন্তর্জাতিক সংবাদপত্রে কখনোই প্রকাশ করবে না। তাদের ক্ষমতা নির্ভর করে আপনাদের অজ্ঞতার উপর, তাদের আরাম নির্ভর করে আপনাদের নীরবতার উপর, তাদের সম্পদ নির্ভর করে আপনাদের শোষণের উপর। তাই যখন আপনারা পড়তে শুরু করেন, তারা